তীব্র তাপদাহে ভারতের পশ্চিমবঙ্গের 4 জেলায় রেড অ্যালার্ট। জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে বলছে জাতিসংঘ। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে অমিত শাহ বাংলাদেশে নির্যাতনের শিকার সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা। গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত। মার্কিন সিনেটে ইসরায়েল, ইউক্রেন এবং তাইওয়ানের জন্য $95 বিলিয়ন সহায়তা বিল পাশ হয়েছে। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলুফা জাহান তিথি। তীব্র তাপদাহে ভারতের পশ্চিমবঙ্গের 4টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই 4 জেলায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়া দক্ষিণ 24 পরগনায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আজ কিছু জায়গায় মৃদু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তাতে তাপপ্রবাহ কমবে না। এদিকে পশ্চিমবঙ্গের আরও 10টি জেলায় স্বাস্থ্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন জায়গায় বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা বাড়তে পারে, তবে শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গের অনেক জেলায় রেকর্ড তাপমাত্রার পূর্বাভাস রয়েছে। বিশ্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে এশিয়া মহাদেশের দেশগুলোতে। এসব দেশে 2023 সালে মানুষ হতাহত ও অর্থনৈতিক ক্ষতির বেশিরভাগই হয়েছে বন্যা ও ঝড়ের কারণে। জাতিসংঘের বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু নিরাপত্তা বিষয়ক সংস্থা WMO এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের মূল আঘাত যাচ্ছে এশিয়ার ওপর দিয়ে। এই মহাদেশের দেশগুলোতে 2023 সালে মানুষ হতাহত ও অর্থনৈতিক ক্ষতির বেশিরভাগই হয়েছে বন্যা ও ঝড়ের কারণে। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে একই সময়ে তাপদাহ বৃদ্ধির প্রভাবেও নাকাল ছিল এসব দেশের মানুষ। মঙ্গলবার বিশ্ব আবহাওয়া সংস্থা WMO এর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বব্যাপী গড় উষ্ণতার চেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে এশিয়ার দেশগুলোর আবহাওয়া। 1961 থেকে 1990 সালের গড় তাপমাত্রার চেয়ে শুধু 2023 সালেই এই মহাদেশে উষ্ণতা বেড়েছে প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস। এই প্রতিবেদন প্রকাশের সময়ও এশিয়ার দেশগুলোতে ভিন্ন ভিন্ন আবহাওয়া দেখা যাচ্ছে। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন্স সহ কোনো দেশ তাপদাহে বিপর্যস্ত। আবার চীন, পাকিস্তান সহ কোনোটিতে চরম বৃষ্টির সঙ্গে বন্যা দেখা দিয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ভারী বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় প্রায় 1 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে সরকার। এদিকে গত সপ্তাহে ভারী বৃষ্টি ও হঠাৎ বন্যায় অন্তত 100 জনের মৃত্যুর পর কিছু অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে আফগানিস্তান ও পাকিস্তান সরকার। WMO বলছে গত বছর এশিয়ায় ঘটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে প্রায় 80%ই বন্যা ও ঝড়। এতে মৃত্যু হয়েছে 2000-এরও বেশি মানুষের। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 90 লাখ মানুষ। বন্যা ছিল মৃত্যুর প্রধান কারণ। এছাড়াও গড় তাপমাত্রা বৃদ্ধির জেরে এশিয়ার হিমালয় পর্বতমালা এবং এই পর্বতমালার হিন্দুকুশ ও তিব্বত রেঞ্জের 22টি হিমবাহের মধ্যে অন্তত 20টির বরফের মজুদ 2023 সালে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই প্রতিবেদনে বলা হয়েছে আবহাওয়া কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমাতে খানিকটা হলেও সহায়তা করবে। তবে এই মুহূর্তে গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস কেবল একটি বিকল্প নয়, বরং জরুরি কর্তব্য। নীলুফা জাহান তিথি, 71। বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের করণদিঘিতে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে এখানে সংশোধিত নাগরিকত্ব আইন CAA কার্যকর করা জরুরি। আর বাংলায় অনুপ্রবেশকারীদের রুখতে পারে একমাত্র বিজেপি। এদিকে বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের পক্ষে তারাপীঠে এক নির্বাচনী জনসভায় যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন ভয় দেখানোর খেলা চালাচ্ছে বিজেপি। বাংলা জুড়ে চলছে CAA NRC নিয়ে খেলা, মানুষের রুটি রুজি নিয়ে খেলা চলছে বিজেপির।
ভারতের নির্বাচনী প্রচারে কংগ্রেস ও মুসলমানদের সরাসরি আক্রমণ করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন কয়েক হাজার নাগরিক। তারা বলছেন, নির্বাচনী জনসভায় মোদি যা বলেছেন তা ভয়ঙ্কর। কমিশন ব্যবস্থা না নিলে তা সংস্থার বিশ্বাসযোগ্যতা ও স্বশাসনের চরিত্রকে প্রশ্নের মুখে দাঁড় করাবে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ভারতের নির্বাচনে এবারও ধর্মীয় সংখ্যালঘু বা বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে নিশানা করে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कांग्रेस और इंडी अलायंस वाले उसे मजहब के आधार पर मुसलमानों को देना चाहते थे। সম্প্রতি রাজস্থান ও উত্তরপ্রদেশে পরপর দুটি নির্বাচনী জনসভায় কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, ক্ষমতায় এলে তারা সাধারণ মানুষের ধন সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলিবাটোয়ারা করে দেবে। একথা তারা তাদের দলীয় নির্বাচনী ইশতেহারেও জানিয়ে দিয়েছে। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তার সরকার এই ধরনের অভিপ্রায়ের কথা বলেছিলেন। এই কংগ্রেসকে জনগণ ভোট দেবেন কিনা? তারা কি চান তাদের কষ্টার্জিত সম্পত্তি যারা শুধু কারি বাচ্চার জন্ম দেয় তাদের মধ্যে বাটোয়ারা হোক, তাদের সম্পদের মালিক হোক অনুপ্রবেশকারীরা? মোদির এমন বক্তব্যের পর আতঙ্কিত মুসলিমরা। এরই মধ্যে এ নিয়ে নির্বাচন কমিশনে জমা পড়েছে দুটি আবেদন। একটি করেছে সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক সমাজ। তাতে সই করেছেন 2209 বিশিষ্ট নাগরিক। তারা লিখেছেন, যে ভাষায় মোদি কথা বলেছেন তাতে বিশ্বের কাছে গণতন্ত্রের ধাত্রীর মর্যাদাহানি হয়েছে। দ্বিতীয় আবেদনটি পাঠিয়েছে সংবিধান বাঁচাও নাগরিক অভিযান নামের আরেকটি সংগঠন। তাতে সই করেছেন 17,400 মানুষ। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গের পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনও ভঙ্গ করেছেন। তাই তার প্রচারের উপর নিষেধাজ্ঞার দাবিও জানিয়েছেন তারা। তবে দুদিন পেরিয়ে গেলেও কমিশন নিরুত্তর। কোনো ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, কোনো মন্তব্য পর্যন্ত করেনি তারা। এরই মধ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার। মাহফুজুর রহমান, ৭১। ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক চুক্তি হওয়ায় বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি রয়েছে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিনের সফরকে কেন্দ্র করে এমন সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, ইরানের সঙ্গে যদি কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করে তাহলে তাদের ওপর ওয়াশিংটনের বড় ধরনের নিষেধাজ্ঞার ঝুঁকি আছে। এদিকে পাকিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সমন্বয় বাড়ানোর উপর জোর দিয়েছে দুই দেশ। গাজায় 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও 59 জন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সেখানে গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা 34,183 জন ছাড়িয়েছে। গাজার হাসপাতালে গণকবরের প্রতিবেদনে আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। মঙ্গলবার তিনি বলেছেন, গাজায় নাসের এবং আল শিফা চিকিৎসা সেবা ধ্বংস করা এবং সেখানে শত শত মরদেহ গণকবর দেওয়ার প্রতিবেদন দেখে রীতিমতো আতঙ্কিত। তিনি বলেন, যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের হাত বাঁধা ছিল। এটি অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এদিকে গাজায় প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। অনেক পরিবার হয়ে গেছে নিঃস্ব। এরই মধ্যে মৌলিক চাহিদার চরম অভাবে মানবেতর অবস্থায় দিন কাটছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর। এই অবস্থায় আন্তর্জাতিক মহল হেলিকপ্টারে করে যে প্যারাশুটের সাহায্যে ত্রাণ ফেলছে, সেই প্যারাশুটের কাপড় সংগ্রহ করে তাঁবু তৈরি করছেন স্থানীয়রা। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। প্রতি মুহূর্তেই হামলার হুমকি, রক্তপাত আর বাড়তে থাকা হাহাকারের মধ্যেই দিন কাটছে গাজা উপত্যকার মানুষের। নেই একদণ্ড স্বস্তি। এরই মধ্যে গাজার বেশিরভাগ বাসিন্দা যে রাফা সীমান্তে অবস্থান নিয়েছে, সেখানে এখন প্রতিদিন হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এতে বাড়ছে মানবিক সংকট। স্বজন হারাদের হাহাকার থামাবার মতো নেই কোনো সান্ত্বনা।
আমরা এক একটি প্রাণ বিশ্বের কাছে এখন শুধুই সংখ্যায় পরিণত হয়েছি। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে, তাদের উদ্ধারের কোনো চেষ্টাও করা হয়নি, হয়তো কোনোদিন উদ্ধারও হবে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রায় 7 মাসে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। যদিও স্থানীয়রা বলছেন অসংখ্য মানুষ প্রতিদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে, তাদের উদ্ধারের কোনো চেষ্টাও করা হচ্ছে না। তাই নিহতের সংখ্যাতেও তাদের হিসেব যুক্ত করার সুযোগ নেই। এতে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা গাজাবাসীর। চোখের সামনে একটা পুরো পরিবারকে মরতে দেখলাম আজ। চারপাশে বহু মানুষ পুরো পরিবার হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। ইসরায়েলি হামলায় প্রায় 4 মাসে গাজার বেশিরভাগ অবকাঠামোই ধ্বংস হয়ে গেছে। উপত্যকাটির প্রায় সব বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। এ অবস্থায় যেসব প্যারাশুটের সাহায্যে আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় ত্রাণ ফেলছে, সেসব প্যারাশুট সংগ্রহ করে তা দিয়ে তাঁবু তৈরি করছেন সেখানকার মানুষজন। তাঁবুর জন্য প্যারাশুট সংগ্রহ করে আনা খুবই কঠিন একটি কাজ। অনেক সময় এগুলো সমুদ্রের মাঝখানে পড়ে, অনেকেই প্যারাশুটের কাছে যাওয়ার চেষ্টায় সমুদ্রের পানিতে ডুবে গেছে। গাজার এই বাসিন্দা জানান, নিজের পরিবারের জন্য তাঁবু তৈরির পর এখন তিনি অন্যদেরও তাঁবু বানিয়ে সাহায্য করার চেষ্টা করছেন। সৃষ্টি ঘটক, ৭১। লেবাননের দক্ষিণাঞ্চলে ইয়ারুন এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামোতে ইসরায়েলি হামলায় 2 জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখানো হয় লেবাননের দক্ষিণাঞ্চলে আদুল উনে একটি গাড়ির উপর হামলা চালায় ইসরায়েল। এই ঘটনায় হিজবুল্লাহ সদস্য হুসেইন আজকৌলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি। তিনি হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ইউনিটের একজন প্রকৌশলী ও ফিল্ড অপারেশনের সক্রিয় সদস্য ছিলেন। গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত আছে। মঙ্গলবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালিয়েছে পুলিশ। এদিন কানেকটিকাটে ইয়েল বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীর ক্লাস বন্ধ রাখার ঘোষণার পর পুলিশ বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। কানেকটিকাটের নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানটিকে অস্ত্র উৎপাদনকারীদের থেকে দূরে থাকার দাবি জানান তারা। সেখান থেকে অন্তত ৪৫ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মার্কিন সিনেটে ইসরায়েল, ইউক্রেন এবং তাইওয়ানের জন্য $৯৫ বিলিয়ন সহায়তা বিল পাশ হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাশ হয়। প্রতিনিধি পরিষদে এই বিলের জন্য মোট ৪২৩টি ভোট পড়েছে। এর মধ্যে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং ১১২ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। এই বিলটি এখন জো বাইডেনের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে পাঠানো হবে। ইউক্রেনের ওডেসার কৃষ্ণসাগর বন্দরকে লক্ষ্য করে মোট ১৬টি ড্রোন এবং 2টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। মঙ্গলবার এই হামলায় ৯ জন আহত হয়েছেন। ওডেসা অঞ্চলের গভর্নর ওলে কিপার এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন, হামলায় আহতদের মধ্যে 2 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, হামলায় শহরের বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে 14টি অ্যাপার্টমেন্ট। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত 5 জন অভিবাসী নিহত হয়েছে। মঙ্গলবার ফরাসি শহর উইমেরুক্সের কাছে একটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জীবিত আরও 100 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছে 3টি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি উদ্ধারকারী নৌকা। উপকূলরক্ষী এক মুখপাত্র বলেন, আরও মানুষের সন্ধানে সমুদ্রে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে কর্মকর্তারা। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়া থেকে পালিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছেন কয়েক হাজার অভিবাসী। চ্যানেলটি বিশ্বের ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে একটি। আফ্রিকার জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৩ জন ইথিওপিয়ার মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, নৌকাটি ৭৭ জন আরোহী নিয়ে ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়ায় যাচ্ছিল। উদ্ধারকর্মীরা সাগর থেকে ৩৩ জনকে উদ্ধার করতে সক্ষম হন। বাকিরা নিখোঁজ রয়েছেন। বেঁচে যাওয়া যাত্রীদের জিবুতির উপকূলীয় শহর গোদরিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর তত্ত্বাবধানে ইথিওপিয়ায় পাঠানো হয়।
এই ছিল আজকের বিশ্বযোগে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গেই থাকুন।